এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, পুলিশের পোশাক বদল করলেই কি আচরণে পরিবর্তন আসে? মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক। এমন অদল বদলের মাঝখানে পুলিশের যে সংস্কার হওয়ার আলাপ উঠল, তা কার্যকর হলো কতটুকু? এমন প্রশ্ন সামনে রেখে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ। আইনের শাসন প্রতিষ্ঠায় কতটা প্রস্তুত পরিবর্তিত পুলিশ বাহিনী? আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পুলিশ সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ জারিফ রহমান এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম বাদশা। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে রাজধানীর বারিধারা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা। প্রথমেই পুলিশ সপ্তাহ উপলক্ষে আজকে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সে সংক্রান্ত একটি প্রতিবেদন দেখে আসি। কর্মচর্চা জগতের সকল প্রাণী। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রীতি অনুযায়ী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক ভাষণ অনুষ্ঠানের এই আয়োজন করা হয় তার তেজগাঁও কার্যালয়ে। শুরুতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সবাইকে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনেই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জনগণের জন্য সরকারের নেওয়া নানা পদক্ষেপের উল্লেখ করে বলেন, জনগণের আস্থার জায়গা হতে হবে পুলিশকে, কোনো দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়। সততা যোগ্যতাই হবে পদোন্নতির ভিত্তি। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনার একটা আস্থার জায়গা হবেন, মানুষের সাধারণ মানুষের একটা আস্থার জায়গা হবে। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করবেন। কোনো ব্যক্তি বা দল কিন্তু আপনাদের নয়, বরং আপনারাই কিন্তু আইনের রক্ষক। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের শান্তি নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন সাম্প্রদায়িক নাশকতায় না জড়ায় তা নজর রাখতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোনো রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। কঠোরভাবে এটিকে আমাদের এনশিওর করতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলের টানেল সহ বিভিন্ন উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদে মেগা প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে জনগণের ঋণের বোঝা বেড়েছে। পার্শ্ববর্তী দেশে ভূপেন হাজারিকা ব্রিজ কোয়াইট সিমিলার ব্রিজ, বরং একটু লম্বা বোধহয় ভূপেন হাজারিকা ব্রিজ, সেটিও 14 না 15 হাজার কোটি টাকার মধ্যে করা হয়েছে। বাট পদ্মা ব্রিজের খরচ পড়েছে 54 না 56 হাজার কোটি টাকা। এই অপ্রয়োজনীয় খরচগুলো না হতো তাহলে আপনাদের সহ আর্মির বলেন, এয়ারফোর্সের বলেন, নেভির বলেন, সহ শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আরো বেটার কিছু করতে পারতাম। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায় তার সরকার। বলা যায় শুধু যে মাত্র শহর। জি, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সাবেক আইজি নুরুল হুদা। আমরা চেষ্টা করছি তার সাথে কানেক্ট হওয়ার জন্য। আমরা যদি তার সাথে কানেক্ট হতে পারি তাহলে দর্শক আপনাদের সামনে তাকে হাজির করছি। আমি যাই জনাব জারিফ রহমানের কাছে। প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কি বার্তা আজকে দেওয়ার চেষ্টা করলেন? আচ্ছা, প্রথমত প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, যেটা আমরা দেখলাম, আমি তো তার মনের কথা জানি না, তো অ্যাপারেন্টলি এটা খুবই ভালো একটা বার্তা যে সে পুলিশকে রাজনৈতিক বিবেচনায় কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের কর্মকাণ্ড দেখতে না করেছেন। সে যাতে প্রফেশনালিজমটাকে সে প্র্যাকটিস করে। তবে ইন্টারেস্টিংলি আমরা সেই অনুষ্ঠানেই আমরা দেখেছি
যে আমাদের একজন সম্মানিত পুলিশ কর্মকর্তা যেই বক্তব্যটা রেখেছেন, সেই বক্তব্যটায় কতখানি প্রফেশনালিজম আছে একজন পুলিশের যেই কনসার্নগুলো থাকার কথা। হ্যাঁ, তার নিজস্ব কিছু কনসার্ন থাকবে, যে তার বাহিনীর মোরাল কিভাবে বুস্ট আপ করা যায়, তার বিভিন্ন সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায়। পুলিশের অনেকগুলো অসুবিধা আছে, প্রত্যেকটা লোকাল থানায় অসুবিধা আছে, এনাফ অর্থ নাই, এনাফ রিসোর্স নাই, এগুলো নিয়ে কথাবার্তা বলা যায়। একই সাথে সমাজে অনেকগুলো অসুবিধা আছে যেগুলো আমরা জানি যে পুলিশের কাছে সবচেয়ে বেশি তথ্য থাকার কথা, যে একটা সমাজে কি কি অপরাধ তৈরি হচ্ছে নতুন নতুন ভাবে, কি কি সমস্যা তৈরি হচ্ছে যার কারণে পুলিশ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তো আমরা তো এক্সপেক্ট করি প্রফেশনালিজম যদি আমরা বলতে চাই, পুলিশ সেই জিনিসগুলো নিয়ে কথা বলবে, সেই নতুন নতুন তারা এইগুলো মোকাবেলার জন্য কিভাবে আসলে প্ল্যানিং করছে সেগুলো নিয়ে কথা বলবে। তবে আমরা সেটা না দেখে আমরা একজন পুলিশ সদস্য কিভাবে সপ্তম শ্রেণী থেকে সে একটা নির্দিষ্ট আদর্শ পালন করে আজকে এই পর্যন্ত এসেছেন, সে অনেক জুলুমের শিকার হয়েছেন, সেটা শুনেও আমরা ব্যথিত। কিন্তু একই সাথে সে যে একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে এত মানে সে সার্ভিসে থাকা অবস্থায় এত সময় ধরে বক্তব্য দিলেন, বাংলাদেশে সবাই তো নট নেসেসারিলি সেই আদর্শতে বিলং করে। কেউ ইসলামপন্থী হইতে পারে, কেউ হয়তো আপনার বামপন্থী হতে পারে, সে সরাসরি হয়তো সেই নির্দিষ্ট আদর্শ বিলং নাও করতে পারে। তাহলে কি সে ওই পুলিশের কাছে যখন সার্ভিস নিতে যাবে, সেবা নিতে যাবে, সে কি আসলে সিকিউর ফিল করবে? যে সে তো প্রকাশ্যে বলে দিছে যে আমি এই আদর্শ ক্লাস 7 থেকে পালন করে আসতেছি। তাহলে নাগরিক যখন পুলিশের সেবা নিবে, নাগরিকের তো একটা সিকিউরিটি থাকতে হবে যে এই পুলিশ সদস্য নির্দিষ্ট কোনো আদর্শ বিলং করে না, সে মানুষকে সেবা দেওয়ার জন্যই আছে, সে তার সর্বোচ্চ প্রফেশনালিজমটাই মেনটেন করবে। জি, তো আমরা এই আলোচনায় যাব। এম বাদশা, স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এখানে আসলে আমি একটু জারিফ ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাই যে পেশাজীবী যারা, যখন আপনি কোনো পেশায় সংশ্লিষ্ট হচ্ছেন তখন পেশার মর্যাদা আপনার কাছে সর্বোচ্চ। ব্যক্তি পরিচয়, ব্যক্তির আদর্শ থাকবে, ব্যক্তির রাজনৈতিক একটা ভালো লাগা থাকবে, এটা খুবই স্বাভাবিক, তিনি কোনো দলকে ভোট দিবেন। কিন্তু যখন তিনি কোনো পেশায় সংশ্লিষ্ট হচ্ছেন তখন তাকে কিন্তু কোনোভাবেই সেই তার ব্যক্তিগত আদর্শ পেশার সঙ্গে সংশ্লিষ্ট করলেই কিন্তু আমাদের যে সমস্যা সমাজে, এটার একমাত্র কারণ এটা। এবং জারিফ ভাই তিনি আরেকটি রেফারেন্স দিয়েছেন যে একজন পুলিশ কর্মকর্তার, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নৈতিক স্খলন। আমরা গত 2024-এর জুলাইয়ের ঘটনায় আগস্টে গিয়ে আমরা যে ধরনের অবস্থা দেখেছি, মানুষ কতটা ক্ষুব্ধ ছিল পুলিশের উপরে, এর কারণগুলো এটাই। কারণ পুলিশ যখন জনবান্ধব হওয়ার কথা, জন আস্থার জায়গা হওয়ার কথা, সেখানে তারা সরকারের আস্থায় জায়গা পরিণত হওয়ার চেষ্টা করে। এত বড় একটা গণ অভ্যুত্থান বা আন্দোলনের পরে পরিবর্তিত পরিস্থিতির মাধ্যমে 18 মাসের পরে নতুন রাজনৈতিক সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে, সরকার প্রধান যখন আজকের তার বক্তৃতা তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি চান যে কোনোভাবে যেন পুলিশ কোনোভাবে রাজনৈতিক সম্পৃক্ততা না আসেন, এরপরেও অতি উৎসাহী কিছু কর্মকর্তা, তাদের কারণে কিন্তু এই পেশার সবচেয়ে বাজে অবস্থা তৈরি হয়। জি, আমরা একটু সাবেক আইজিপি জনাব নুরুল হুদার সাথে আমরা যুক্ত হতে পেরেছি। জনাব নুরুল হুদা, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পারি, খুব পরিষ্কার। জি, আজকে দুদিন হলো দ্বিতীয় দিনে পড়েছে, পুলিশ সপ্তাহ পালন হচ্ছে। পুলিশের ভিতরে পরিবর্তিত পরিস্থিতিতে কি কি নড়াচড়া আপনি দেখতে পাচ্ছেন, কি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? আমি মনে করি তারা এই রিয়েলাইজেশন, উপলব্ধি তাদের আসছে যে ঠিক মতো কাজ করতে হলে প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল হওয়ার কথা মানে আপনার আইন মোতাবেক কাজ করা। যারা খুব ক্ষমতায় যারা আছে তারা যেটা বলছে সেটা না, আইনের বইতে যেটা আছে সেই মোতাবেক কাজ করা। তো সেই মোতাবেক কাজ করলে তার অসুবিধা কম হওয়ার কথা।
আজ যদি পার্টির ডাইরেকশন মতো কাজ করা হয়, তাহলে নিকট অতীতে পুলিশের যে সমস্ত ঝামেলা হয়েছে, সারা দেশে লোকজনের যে ঝামেলা হয়েছে, যে কষ্ট হয়েছে, সেইটা সবাইকে পোহাতে হবে, তো সেইটা তো বাঞ্ছনীয় না। আমার মনে হয় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এই উপলব্ধি এসছে যে আমাদেরকে নিয়ম মোতাবেক কাজ করতে হবে, আমাদেরকে রেগুলেশনস মোতাবেক কাজ করতে হবে। জি জনাব নুরুল হুদা, আবারও আমরা দেখছি যে জোরে সোরে আলোচনা হচ্ছে যে পুলিশের পোশাক বদল হলেই কি আচরণে পরিবর্তন, পেশাদারিত্বে পরিবর্তন হয় কিনা, নাকি পোশাক বদলও একটা সংস্কারের অংশ? না, এটা সংস্কারের অংশ না। আপনি কি কাজ করবেন সেটা আপনার বইতে বলে দেওয়া আছে, ডিরেকশনসে বলে দেওয়া আছে। কি পোশাক পরলেন সেইটা আপনাকে প্রভাবিত করে না। আপনি কিভাবে কাজ করবেন, আপনার আচরণ কীরকম সেটার পরে নির্ভর করে। আর বিভিন্ন সময়ে পুলিশের বিভিন্ন রকমের পোশাক ছিল, কিন্তু তাতে করে কোনো চেঞ্জ হয় নাই আর কি। আর পুরনো পোশাক থাকলেই যে অসুবিধা হবে তার সেটা নিশ্চিত নয়। আমি শ্রীলঙ্কান পুলিশের উদাহরণ দেব। তারা তাদের কলোনিয়াল আমলেও যে পোশাক পরতো, তারা এখনও ওই একই পোশাক পরে। তো পোশাক পরিবর্তন আনে না। আপনার আচরণবিধি কীরকম, আপনার মনোবৃত্তি কীরকম, আপনার ডাইরেকশন কীরকম, আপনার পলিটিক্যাল ডাইরেকশন কীরকম, আপনার প্রশিক্ষণ কেমন, তার সাথে এইটা একটা বড় সম্পর্ক আছে। জি, আপনি ঠিকই বলেছেন। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? এখন আমি তো মনে করি একটা সেমি হানিমুন পিরিয়ড চলছে আর কি। তো খুব বড় রকমের ইন্টারফিয়ারেন্স নাই পলিটিক্যাল লোকজনের কাছ থেকে, এবং তারা খুব অন্যায় আবদার করছেন না। অন্যায় আবদার যদি করা শুরু করেন আর কি কেসের তদন্তের বিষয়ে, অফিসারদের ট্রান্সফার পোস্টিংয়ের ব্যাপারে, তখন আগের মতো অবস্থা আবার ফিরে আসতে পারে। জি, সেটা জনাব খেয়াল করতে হবে। নুরুল হুদা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনি আমাদের সাথে থাকুন। জনাব জারিফ রহমান, আপনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য ছিলেন। আপনারা পুলিশের সংস্কারের জন্য কি কি প্রস্তাব দিয়েছিলেন? সেই প্রস্তাবের কোন কোন অংশ বাস্তবায়ন হয়েছে আর কোন কোন অংশ বাস্তবায়ন হয়নি? আচ্ছা, আমি এই জায়গায় যাওয়ার আগে আমি একটা খুব রিসেন্ট একটা ঘটনা বলি আর কি, এক্সাম্পল দেই। সেটা হচ্ছে আবু সাইদের যে খুনি পুলিশ সদস্য, তো তার যখন ফাঁসির রায় হলো, তো ওইটা আপনারা হয়তো সবাই দেখেছেন। সে বের হওয়ার সময় বারবার চিৎকার করে বলছিল যে আমি তো সরকারি আদেশ পালন করেছি। সে কিন্তু ডিনাই করতেছে না যে সে খুন করে নাই, সে জাস্ট বলতেছে আমি সরকারি আদেশ পালন করেছি। সো তার কাছে সে নিরপরাধ। হ্যাঁ, সে সরকারি আদেশ পালন করছে। এবং এই যে এটা হয়তো নুরুল হুদা স্যার আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন, এই যে রিয়েলাইজেশনটা, এই যে উপলব্ধিটা যে সে কোনো অপরাধ করছে না, সরকারি আদেশ পালন করার মাধ্যমে তার কোনো অপরাধ নাই, মানুষকে মেরে ফেলা কোনো অসুবিধা না, এই মনোভাবটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছিলাম পুলিশ সংস্কার কমিশনে। ওভাবে পারিনি সত্যি কথা বলতে, কারণ আমরা কাজ করতে যে দেখেছি যে এই যে ফিলোসফিক্যাল যে জায়গাগুলো আছে, নট টেকনিক্যাল রিফর্ম, ফিলোসফিক্যাল যে জায়গাগুলো আছে যেগুলো থেকে আসলে পুলিশ বের হয়ে এসে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে জনবান্ধব পুলিশিং করা উচিত সেটা করতে পারবে,
ওই জায়গায় আমরা কাজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে গবেষণা হয় না এটা নিয়ে। হ্যাঁ, খুবই কম গবেষক আছে যারা ঠিক এই জায়গাগুলোতে হিট করতে পারে। তো আমরা অনেকগুলো কনসালটেশন করেছি, মোস্টলি দে আর টকিং অ্যাবাউট টেকনিক্যাল রিফর্ম, যে এই যে পুলিশের জিডি যেটা আছে সেটা অনলাইন করতে হবে, পুলিশের ডেইলি যে পুলিশিংয়ের অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে আর কি। তারপরে কিছু ক্ষেত্রে পুলিশের ইউজ অফ ফোর্স নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমরা 5টা ধাপে ইউজ অফ ফোর্সের করেছি আর কি, আমরা রিকমেন্ডেশন করেছি। ওইটা আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় ওইটার জন্য পুলিশের প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছিল। আর হচ্ছে কিছু টেকনিক্যাল রিফর্ম, যেমন হচ্ছিল জিডি অনলাইন করা, তারপরে হচ্ছে পুলিশের কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি, এইগুলো নিয়ে এখনো কথা হচ্ছে আর কি। মানে এই রিফর্মগুলো, টেকনিক্যাল রিফর্মগুলো হয়েছে। কিন্তু প্রথমে যে কথাটা বলছিলাম যে পুলিশ যখন মনে করছে সরকারের আদেশ ঐশী বাণী, আমাকে ওইটাই পালন করতে হবে, এটা মানুষ মরুক যাই হোক, এটা কোনো যায় আসে না। তো এইটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? তো একটা পুলিশ কখন আসলে এটাকে অ্যাকচুয়ালি বেদবাক্য হিসেবে দেখে? যখন সে দেখে যে সে সরকারি একটা মতাদর্শ পালন করার মাধ্যমেই সে নিয়োগপ্রাপ্ত হচ্ছে, সে একটা নির্দিষ্ট দলে বিলং করে বলেই সে প্রথমে পুলিশে বাহিনীতে ঢুকতে পারছে, তারপরে সে কন্টিনিউয়াসলি সরকারের বিভিন্ন, সেটা যেই আদেশই হোক সেটা পালন করার মাধ্যমে বা কিছু ক্ষেত্রে স্বপরিণত হয়ে বিরোধী পক্ষকে দমন করার মাধ্যমে সে ভালো ভালো পোস্টিং পাচ্ছে, ভালো ভালো পদক পাচ্ছে, কিছু পদক আছে পুলিশের, ভালো ভালো জায়গায় পদোন্নতি পাচ্ছে। হ্যাঁ, তো তখন আসলে তার কাছে ওইটা গ্রামার হয়ে যায়, তার কাছে ওইটা ল হয়ে যায়। স্যার বললেন যে ওই যে পুলিশ প্রফেশনাল হবে, সে যাতে ল অনুযায়ী যায়। এখন ল কে কিভাবে ইন্টারপ্রেট করতে যায় এটা তো আমরা জানি না। তার কাছে সে দেখতেছে তার ক্যারিয়ারের উন্নতির জায়গা হচ্ছে হলে এইভাবে, তো সে ওইভাবে হইতেছে জুলাইতে সে ওইভাবে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারও আগে যদি দেখেন আর কি, পুলিশের টর্চার মেথডগুলো নিয়ে আমরা গত 1 বছর যাবৎ কাজ করছি আর কি। ভিকটিমদের সাথে যখন আমাদের কাজ করা হয়, নি ক্যাপিং নামে একটা টেকনিক ছিল পুলিশের, এইটা আপনার 2013-11 ওই সময়টায় বেশি প্রমিনেন্ট ছিল। এটা আমারও কাভার করার অভিজ্ঞতা আছে। আমি সেই গল্পে বা সেই যে ভয়ঙ্কর অবস্থা, সেই ভয়ঙ্কর অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু জনাব নুরুল হুদার কাছে আবার যেতে চাই, যে জনাব নুরুল হুদা, পুলিশ কমিশন হওয়ার কথা ছিল, সেই পুলিশ কমিশন হলে পুলিশ সদস্যদের কি লাভটা হতো, আর এই যে পুলিশ কমিশনটা যে হচ্ছে না তাতে কি ক্ষতিটা হবে? সরকার কেন সেই পথে গেল না? সরকার যায়নি এই জন্যে যে যারা এই কাজটা করেছে তারা মনে করে যে এইটা দিলে পুলিশ বেপরোয়া হয়ে যাবে সম্ভবত। তো এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশের সদস্যরা তারা কতগুলো আইনি প্রোটেকশন চাচ্ছেন, তারা কতগুলো প্রশাসনিক রক্ষা কবচ চাচ্ছেন, সেগুলো দিলে যে অবস্থা খারাপ হয়ে যাবে এর কোনো দৃষ্টান্ত নাই অন্য কোথাও। সেই জন্যে পুলিশ বাহিনীর সদস্যরা যেটা চাচ্ছে, সেটা তারা কেন চাচ্ছে সেটা তো আগে বুঝতে হবে। তো এখন এই হাল আমলের ঘটনাগুলোয়, বিশেষ করে 24-এর এবং 25-এর কিছু সময়, এটাই আমাদের দেখিয়ে দিচ্ছে যে আপনাকে পুলিশকে ফাংশনালি অটোনমাস হতে দিতে হবে, অর্থাৎ তাকে যেভাবে কাজ করলে সে তার বেস্ট দিতে পারবে, বেস্ট পারফরমেন্স করতে পারবে এবং পার্টির তল্পি বাহক হবে না, আমাকে সেই অবস্থা ক্রিয়েট করে দিতে হবে। তো সেই অবস্থা ক্রিয়েট করার জন্য আমি যখন চাচ্ছি আইনি রক্ষা কবচ চাচ্ছি, আইনি সংস্কার চাচ্ছি, আইনি পরিবর্তন চাচ্ছি, তখন একদল লোকের এইটাতে কেন মাথা ব্যথা আমি ঠিক পরিষ্কার না। তবে বহুদিন ধরেই এই অবস্থা চলে আসছে, ফলে একটা হয়তো মনোবৃত্তি হয়েছে যে এইভাবেই থাকতে হবে, পুলিশের পরিবর্তনের দরকার নাই আর কি। আমার ধারণা মোটামুটি এরকম। তাহলে
সংস্কার বা পরিবর্তনটা তাহলে তো একটা বাধাগ্রস্ত হচ্ছে। নিশ্চয়ই বাধাগ্রস্ত হচ্ছে। পরিবর্তন আনা খুব সহজ না। এইটা 100-150 বছরের ইতিহাস। তো এখানে এখন পরিবর্তন করতে হলেও তো বাধা আসবে অনেক রকমের আর কি। প্রাতিষ্ঠানিক বাধা, ব্যক্তি স্বার্থ, এগুলো তো বাধা দেবেই, এবং প্রোগ্রেস খুব স্লো। আমরা যে সিস্টেমে চলি, অর্থাৎ আমাদের সিআরপিসি যেরকম আর কি, আমাদের এভিডেন্স অ্যাক্ট যেরকম, এই জিনিসগুলো বদলাতে হলে বড় রকমের ধাক্কা দরকার। এই বড় রকমের ধাক্কা দিতে সহ্য করতে হলে, রাখতে হলে আপনাকে তো আগে এখানে মানসিক পরিবর্তনটার দরকার, পলিটিক্যাল পরিবর্তনটার দরকার আর কি। তো সেইটার দিকে আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা পুলিশ বাহিনীকে ইনস্টিটিউশনালি, অর্থাৎ একটা মানে একটা সাংগঠনিকভাবে আমরা একটা পরিবর্তন দেখতে চাই কি না। তা যদি চাই তাহলে পরিবর্তন স্লো হলেও আসবে, সেটা সেই সদিচ্ছা থাকতে হবে, এবং সেই সদিচ্ছার মধ্যে রাজনৈতিক নেতৃত্বের মনন মানসিকতা, এইটাই সবচেয়ে বড় জিনিস। যে আমি পুলিশ বাহিনীকে আমার ব্যক্তিগত বাহিনী হিসাবে দেখব না, আমি দেশের পরিবর্তন চাই, এবং দেশের পরিবর্তন চাইলে আমাকে এই বাহিনীকে আইন মোতাবেক কাজ করতে দিতে হবে আর কি। জি জনাব নুরুল হুদা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। এম বাদশা, আমরা বলছি যে পুলিশের আচরণে পরিবর্তন হওয়া দরকার, পুলিশ যেন আইনের প্রয়োগ করে দুষ্টের দমন, শিষ্টের লালন করে, সেখানে যদি সংস্কারটা না হয় তাহলে পুলিশের ভিতর এই পরিবর্তনটা কি পুলিশ নিজে নিজে করতে পারবে? ধন্যবাদ। এখানে আসলে সকল সংস্কারের প্রথমত কি, যে আমরা যদি পুঁথিগত যে বিদ্যা, পুঁথিগত সিস্টেম এটা আছে, এটা কিন্তু আলোচনার শুরুতে আমাদের ছিল যে পুলিশ সংস্কার, কিংবা এক্স আইজিপি উনিও বলছিলেন যে আমাদের আইনের বইয়ে কি আছে। আইনের বইয়ে আমি একটু বলতে চাই যে আইনের বইয়ের মধ্যে না থেকে আপনাকে কিন্তু আইনের বইয়ের বাইরেও এসে বাস্তবিক অবস্থাটাকে উপলব্ধি করতে হবে। যদি একটু উদাহরণ দিয়ে বলি যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা, যদি ম্যাক্সিমাম দেশে পুলিশের কথা বলেন অনেকটা একই রকম দক্ষিণ এশিয়ার। বাট এশিয়ার যদি অন্য দেশের কথা বলি, জাপান, সেখানে আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে অগ্রগামী একটি দেশ, সেখানকার পুলিশকে চাইলেই সেই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তার কোনো প্রয়োজনে, কোনো দলীয় কাজে তাকে সম্পৃক্ত করার কোনো রাইটস নেই, কোনো পুলিশ সদস্য করবে না, এটা প্রমাণিত। একইভাবে আফ্রিকার কিছু দেশে আমাদের মতো করে এই অবস্থা আছে, তাদের সাইকোলজিক্যাল ড্যামেজ আছে। এখানে সব কিছুর মূলে হচ্ছে আমাদের ওই যে শুরুতে যেটি বলছিলাম যে আমাদের যারা কাজ করতে চায় তারা হচ্ছে তল্পি বাহক হতে চায়, তারা ব্যক্তিগত স্বার্থকে হাসিল করতে চায়। কিন্তু এই সংস্কারের জন্য প্রথমত দরকার তাদের মানবিক মূল্যবোধ। এখন মানবিক মূল্যবোধটা আপনি কিভাবে করবেন? মানবিক মূল্যবোধটা যদি হয় যে আমার চাকরি পাওয়ার সময় যদি আমাকে কারো মাধ্যম হয়ে যেতে হয়, আমার যদি ডিও লেটার দরকার হয়, আমার যদি আবেদনপত্রের পেছনে একটা নোট দিতে হয় যে সে অমুক দলের সমর্থক বা সে অমুক দল করেন, তার এলাকার থেকে এমন একটা কাগজ, সংশ্লিষ্ট কাগজ সেখানে সাবমিট করার পর তার চাকরি হয়, তখন তো সে কখনো ওই পেশাদারিত্বের মধ্যে থাকবে না। আপনি সংস্কার করবেন কাগজে, বাস্তবে তো সেই সংস্কারের কোনো কার্যকারিতা হবে না। পুলিশের সবচেয়ে বড় দরকার সাইকোলজিক্যাল চেঞ্জ, পোশাক পরিবর্তনের চেয়ে। কারণ পোশাক পরিবর্তন, আপনি বলেন পশ্চিমবঙ্গ আমাদের সবচেয়ে কাছের ভারতের যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের সেখানকার পুলিশের সাদা পোশাক আপনি বলেন সে কবে থেকে দেখে আসছেন? সরকার যায় আসে, কখনো তাদের পোশাক নিয়ে কখনো আলোচনা দেখছেন কিনা? কিন্তু আমরা এই পোশাক পরিবর্তনের নামে
অর্থনৈতিক যে বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনা আমাদের দেশে ঘটে, তো সেখানে তার চেয়ে বড় দরকার সাইকোলজিক্যাল পরিবর্তন, মনোবিজ্ঞানের যে পরিবর্তন না হয়। এখানে জারিফ সাহেব বলছিলেন যে আমরা যখন আবু সাঈদের যে গুলি করে হত্যাকারী পুলিশ, তিনি বলছেন যে তিনি এটি রাষ্ট্রীয় আদেশ পালন করে, সরকারের আদেশ পালন করেছেন। সরকারের আদেশ পালন করা তার কাছে কোনো অপরাধ মনে হয়নি। এখন কোনটি অপরাধ আর কোনটি অপরাধ না, এই বোধটা যদি জাগ্রত করতে না পারি পুলিশের মধ্যে, তাহলে আমি কার কাছে আমি আস্থা রাখবো? আমার নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব যার, সে যদি দায়িত্বপূর্ণ না হয়, সে যদি সরকারের মানে কি বলা যায় শুধু তল্পিবাহক হয়, সরকারের যদি মাত্র আইনি কাঠামোর মধ্যে থাকতে চায়, তাহলে তো হবে না। মানুষকে তো আপনার সময়ের সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু নিডস পরিবর্তন হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সংস্কারের পরিবর্তন হচ্ছে। এখন আপনি 1860 সালের যে পুলিশ আইন, সে আইন দিয়ে যদি আপনি এসে 2026-এ আইনি কাঠামোকে এগিয়ে নিতে চান, সেটা কতখানি বাস্তবসম্মত? একই জায়গাতে পুলিশ সদস্যদের এই যে আপনার রিক্রুটমেন্টের যে ঘাটতিটা, রিক্রুটমেন্টের জায়গার যে গলতটা আছে, একই সঙ্গে পদোন্নতির গলত। আজকে 2026-এ আমরা যখন আলোচনা করছি, যেখানে পুলিশ পদকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে পুলিশ সপ্তাহ করা হয় বেশ কিছু কারণে। একটি হচ্ছে যে পুলিশ তারা গত বছরে কি কাজ করেছে, তাদের উন্নয়ন কি হয়েছে, সাফল্য কি, ব্যর্থতা কি, সেই সাফল্যের রিকগনিশন দেওয়া হয় পদকের মাধ্যমে। কিন্তু আমরা দেখেছি কি বিভিন্ন গণমাধ্যমে যে পুলিশ পদক নিয়ে কিন্তু অনেক বিতর্ক উঠেছে। সেই বিতর্কের কোন একটি পর্যায়ে হয়তো বা সেটাকে স্থগিত রাখা হয়েছে, যদিও পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে যে এটি এই কারণে তারা ভিন্ন কারণ ব্যাখ্যা করার চেষ্টা করছে। জি, আপনাকে ধন্যবাদ জারিফ রহমান। আমি আপনার কাছে যাই, সেটা হলো যে মানে কি কি মৌলিক সংস্কারের প্রস্তাব আপনারা করেছিলেন? আচ্ছা, সো মৌলিক সংস্কার যেটা নিয়ে আমরা বেশি কনসার্ন ছিলাম, প্রথমত হচ্ছে পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করা। হ্যাঁ, এটার মূল যে কারণটা ছিল, যে সমস্যাটার কথা আগে বলেছিলাম আর কি, যে অ্যাকচুয়ালি পুলিশ তো সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান তো মন্ত্রী, যে একজন পলিটিক্যাল পারসন, এবং স্বরাষ্ট্র সচিবও একটা পলিটিক্যালি পদ। তো এখন পুলিশ যখন সরাসরি ওই কমান্ড নেচারটা মেনটেন করে, তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হ্যাঁ, সুযোগ কম থাকে এবং একই সাথে পুলিশের যেই পদোন্নতি পোস্টিং আগে সেটাও আসলে ওই মন্ত্রণালয়ের অধীনেই থাকে। তো আমাদের একটা ইফোর্ট ছিল যে পুলিশের রিফর্মটাই করে। এখানে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি, যে কমিশনের ফরমেশনটা যদি দেখেন, ওইখানে হচ্ছে পুলিশের থেকে 3 জন কর্মকর্তা ছিলেন। তারা পরবর্তীতে পুলিশের একটা পদ হন এবং এসবি প্রধান হন। তো তারা ওইভাবে সময় দিতে পারে নাই। তো ফলে বাকি যারা ছিলেন তারা হলো এক্স ব্রুকেটস। হ্যাঁ, ফলে কমিশনে ওইখানে একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যায় ইভেনচুয়ালি, যে কারণ এক একজনের প্রফেশনাল এক্সপিরিয়েন্স একরকম, সেই ক্ষেত্রে তাদের বায়াসনেস তৈরি হয়েছে। তো সেখানে আমি একলাই পুলিশ কমিশনটা নিয়ে তখন ফাইট দিতে থাকি, যে এটা আমাদের কমিশনে খুব স্ট্রংলি থাকতে হবে। তো পরবর্তীতে এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় মতামত নেওয়ার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব ইন্টারেস্টিংলি, এটা আপনি দেখবেন আমাদের ওই কমিশনের রিপোর্টে অ্যানেক্সে যুক্ত করা আছে, নিজেদের সাফাই গিয়েছে যে তারা গত বছরগুলোতে কিভাবে ভালো মতো পুলিশের কার্যক্রম পরিচালনা করে এসেছে। হ্যাঁ, মানে আমরা কিন্তু দেখেছি অ্যাকচুয়াল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে পরিচালনা করছে, 24-এও দেখছি। তো তারা বলতেছে যে এই অবস্থায় পুলিশ কমিশনের কোনো যৌক্তিকতা নাই। তো কমিশন থেকে তখন কমিশন প্রধান বা ইসেরা বলছিলেন যে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিপরীতে যাওয়াটা আমাদের জন্য কেমন হয়। তো তখন আপনি ওইখানে লেখা দেখবেন যে আমি আমার নোট অফ ডিসেন্টটা দেই, যে পুলিশের শিক্ষার্থী প্রতিনিধি, পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মনে করেন যে পুলিশের একটা হইতেই হবে। হ্যাঁ, মানে কমিশন, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হইতেই হবে। তো এটা একটা ছিল। আর একটা ছিল বাট পরে তো এটা নিয়ে আর আলোচনা হয় না ওইভাবে ঐক্যমত কমিশন। আর একটা ছিল আমাদের 61 সালের যে আইন, 1861 সালের যে আইন, ওইটাকে যুগোপযোগী করা। ওইটা নিয়েও পরবর্তীতে কমিশনের রিপোর্টে খুব স্পেসিফিক কিছু বলা হয় নাই। এটা বলছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু আইন যুগোপযোগী করা যেতে পারে আর কি। সো কমিশনের রিপোর্টে ওইখানেও একটা দুর্বলতা ছিল, যে আমরা স্ট্রং কোনো গাইডলাইন দিতে পারি নাই, কারণ ওইখানেও একটা মতভেদের জায়গা ছিল। আর কিন্তু পরবর্তীতে পুলিশ কমিশন সেটা পুলিশের নিজস্ব ইফোর্টে হোক বা সরকারের সদিচ্ছায় হোক, ঐকমত্য কমিশন না চাইলেও
সেটা একটা অধ্যাদেশ আকারে কিন্তু জারি হয়েছিল, খুবই দুর্বল অধ্যাদেশ। কারণ আপনি খবরে পড়ে দেখবেন যে ওই সময়ও আমলারা খুব বিরোধিতা করছে, এবং পরবর্তীতে একটা দুর্বল অধ্যাদেশ জারি হওয়ার পরেও ওইখানে জাস্ট বলা ছিল যে আইজিপি কে হতে পারবে সেটা সুপারিশ করতে পারবে। তো সংসদীয় যে কমিটি ছিল তারা সেটারও বিরোধিতা করে। বিরোধী পরবর্তীতে তো আমরা দেখলাম যে ওইটা তোলাই হলো না, কিন্তু কার্যসূচিতে কিন্তু ছিল, ওইটা তোলাই হয় নাই পরবর্তীতে। তো এইটা আমাদের একটা মৌলিক জায়গা ছিল, কারণ ওই যে আমরা বারবার বলছিলাম যে এই যে পুলিশ যেই কারণে আসলে এই অপরাধগুলো পেছনে বা এই যে মানুষের এগেনস্টে দাঁড়ায়, তার কারণ তো কিছু লজিক্যাল কারণ আছে, তার পদোন্নতি, পোস্টিং বা অন্যান্য যে বিষয়গুলো, এইগুলো যদি একটা নিউট্রাল বডির হাতে থাকে, কমিশনের হাতে থাকে, তখন পুলিশ মোর সিকিউর ফিল করে যে সে সরকার বা দলীয় যে সিদ্ধান্ত, অন্যায় আদেশটা সে মানবে না। হ্যাঁ, তো এটা একটা মৌলিক জায়গা ছিল। আর একই সাথে হচ্ছিল 1861 সালে আইনটাকে আরেকটু আপডেটেড করে গণতান্ত্রিক ধারার সাথে এবং মানবাধিকারের সাথে আসলে আরো সামঞ্জস্যপূর্ণ ধারা, এই দুইটা আমাদের মেইন ছিল আর কি, বাট কোনোটাই হয়নি। তাহলে এর ভিতর দিয়ে পুলিশ আসলে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য পুলিশ কিভাবে ভূমিকা রাখবে, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইব। বাদশা, পুলিশের নানাবিধ কর্মকাণ্ড এবং দমনমূলক কর্মকাণ্ডের কারণে সিটিটিসি ও এটিইউ বন্ধ করে দেওয়া হচ্ছে, নতুন আরেকটা স্পেশাল সিকিউরিটি ইউনিট গঠন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এগুলি বন্ধ করে দিলে বা আরেকটা ইউনিট চালু করলেই কি পুলিশ আইনের কাঠামোর ভিতরে থাকতে পারবে কিনা? কারণ আমরা দেখেছি যে 2012-13 সাল থেকে শুরু করে একদম 24 সালের 5ই আগস্ট পর্যন্ত পুলিশের যে ভয়ঙ্কর রূপ ভিন্ন মতের প্রতি, সেই রূপ থেকে পুলিশ বের হয়ে আসতে পারবে কিনা? ধন্যবাদ। আসলে ওই পোশাকের সঙ্গে কিন্তু এই ঘটনা প্রায় সিমিলার। আপনি প্রতিষ্ঠান করবেন, কিন্তু প্রতিষ্ঠানে যারা কাজ করবে তাদের মানসিকতা, মানবিকতা কীরকম হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে, পুলিশের চাকরি কিন্তু অন্য 10টা চাকরির মতো করে না। আমাদের বাংলাদেশের কিন্তু বেশিরভাগ মানুষের কিংবা বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী যারা আছেন সরকারি চাকরিজীবী, তারা কিন্তু পুলিশের চাকরিটাকে একজন কনস্টেবল থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা পদে যারা আছেন, কেউ কেউ মনে করেন যেটা একটা নিরাপদ জীবনের পথ তার জন্য। কিন্তু এটা যে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব, এই যে দায়িত্ববোধের জায়গাটা, এইটা মনে হয় আমরা এখন পর্যন্ত পুলিশ বাহিনীর মধ্যে মানে ওতপ্রোতভাবে সম্পৃক্ত করতে পারেনি। এ দায় আমাদের রাষ্ট্রের, এ দায় আমাদের যখন যে সরকার আসে তাদের, একই সঙ্গে পুলিশ বাহিনীর যারা বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তাদের। কারণ আপনি যখন জানেন যে কনস্টেবল যখন সে যোগদান করেন, তারপর তার যে বেসিক ট্রেনিংগুলো হয়, কিংবা যখন বিসিএস দিয়ে এএসপি পদে যখন তারা আসেন, তাদের যখন প্রশিক্ষণ হয়, তাকে অনেকগুলো বিষয় ক্লাস হয়। কিন্তু সেই ক্লাসগুলো, তাদের যে বিভিন্ন বিষয়গুলো থাকে, তার মধ্যে কিন্তু সাইকোলজি আছে, কিন্তু সেই সাইকোলজিটা শুধু বইয়ের পাঠে। কিন্তু আপনি খেয়াল করবেন, কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে থাকা যে সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক আইজিপি, তার কথাও কিন্তু বলেছেন আমাদের বইয়ের মধ্যে আছে। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, কারণ আমরা যখন মাঠ রিপোর্টিং করি তাকেও আমরা পেয়েছি। এই যে বইয়ের মধ্যে আছে, আমি বারবার বলতে চাই যে বইয়ের মধ্যে থেকে বেরোতে হবে। আইন আপনাকে বলে দেবে যে আপনি 2-2 4 হয়, সেই 2-2 4-এর মধ্যে যে সবসময় আপনার থাকতে হয়, আপনি বাস্তবিক জায়গাটা আপনি কী করবেন? একজন রাষ্ট্রের সাধারণ পুলিশ সদস্য, তার শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার দায়িত্ব না, আর তিনি যখন ডিউটিতে আছেন, উনি যে ডিউটির বাইরে হয়তো কোনো সময় তিনি ডিউটিতে নেই, এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন কোনো একটা অপরাধ ঘটলে তিনি কি সেখানে দাঁড়িয়ে থাকবেন? কিন্তু আমাদের বাংলাদেশে এই ঘটনা ঘটে। অনেকেই কিন্তু, অনেক পুলিশ সদস্য ডিউটিতে আছে, হয়তো ধরেন কোনো একটা জনবহুল এলাকাতে ডিউটিতে আছেন, কিছু সদস্যরা ডিউটি করছেন, পাশে হয়তো কেউ মোবাইল ছিনতাই করে নিয়ে গেল, অথবা অন্য কোনো ঘটনা ঘটলো, ওই পুলিশ সদস্য কিন্তু অনেকটা ঢিমে তালে আসছেন, সে দায়িত্ব নিতে চাচ্ছেন না। এই যে পুলিশের দায়িত্ববোধের জায়গাটা, এইটাকে যদি আপনি জাগ্রত করতে না পারেন, পুলিশ যদি 9টা 5টা কিংবা তার 8 ঘন্টা ডিউটি সে ওর মধ্যেই থাকতে চায়, তাহলে পুলিশ সংস্কার কিংবা এই যে সিটিটিসি বা এটিও বন্ধ করে
নতুন সিকিউরিটি ইউনিট চালু করা তার মানে প্রকৃত অর্থে আমাদের কোনো অর্জন হবে না। এখানে একই সঙ্গে কিন্তু বলতে হবে যে পুলিশের মধ্যে যথেষ্ট অপ্রাপ্তি, বৈষম্যের শিকার হওয়া, তাদের নানা গঞ্জনা, অপ্রাপ্তি এগুলো বারবারই আছে, আমরা দেখছি। সেই জায়গাটা পরিবর্তনের কাজ করতে হবে, কারণ আপনি যখন একজন পুলিশ সদস্যকে একটা দায়িত্ব দিবেন তখন তাকে পরিপূর্ণ যে সহযোগিতা, সাপোর্ট সরকারি সব থাকতে হবে। এখন সেই সাপোর্টগুলো আপনি নিশ্চিত করতে হবে। তখন সাপোর্ট নিশ্চিত করতে গিয়ে যদি আপনি সেখানে সরকার দলীয় প্রভাব বা সরকার দলীয় কিছুটা গুড বুকে রাখার মতো অবস্থা ঘটে, তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট কখনোই আসবে না। এর প্রমাণ কিন্তু আমরা বারবার দেখেছি, মানুষ এটাকে প্রত্যাখ্যান করে। আর গত 20 বছর আগের সাধারণ মানুষ আর এখনকার মানুষ কিন্তু অনেক মানে কি বলা যায়, তারা সতর্ক, তারা সচেতন, তারা প্রতি মুহূর্তে প্রত্যেকটা পেশার মানুষকে তারা জাজ করতে পারে। এই মানুষের জন আস্থার বিষয় না বারবার বলি যে পুলিশের প্রতি আস্থাহীনতা কেন? আস্থাহীনতা ওই কারণে, কারণ ওই পুলিশের সম্পর্কে, পুলিশের জব রেসপন্সিবিলিটি কি, এটা কিন্তু আমার ওই যে একজন কামার কুমার কিংবা একজন সেলুনের লোক, সে কিন্তু আপনার আমার চেয়ে কোনো অংশে কম জানে না। সে কিন্তু ওটা তার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখতে পারতেছে একজন পুলিশের কাছে সে কী আশা করে, পুলিশের জব রেসপন্সিবিলিটি কী হওয়া উচিত। সেটা যখন সে না পায়, পুলিশ যখন বায়াসড হয়, তখন তার প্রতি আস্থা থাকে না। তো সেই জায়গাটাতে আপনি এই পরিবর্তন করে কি করবেন? চমৎকার করে বলছিলেন যে রাষ্ট্রীয় টাকায় বিশেষ কাঠামোতে কিন্তু পুলিশকে প্রশিক্ষণ দেয়া হয়। তো এই প্রশিক্ষিত বাহিনী, পেশাদার একটা বাহিনী, কি করে নিজেরা আইন হাতে তুলে নেয়, নাগরিকের বিরুদ্ধে অস্ত্র ধরে বিনা কারণে। আমার অভিজ্ঞতা যেটা, সেটা হলো যে জারিফ রহমান, আমরা 13, 14, 15, 16 সাল দেখতাম যে মিরপুর অঞ্চলে, তারপরে তেজগাঁ শিল্পাঞ্চলে আমি নিজে দুটো ঘটনা কাভার করার আমার সুযোগ হয়েছিল। আমি ভোরবেলা তখন বিএনপি জামাতের মিছিল আমি কাভার করছিলাম, দেখলাম যে তেজগাঁ শিল্পাঞ্চল এলাকা থেকে ধাওয়া দিয়ে মিছিল করার, তখনকার ভাষায়, পুলিশের ভাষায় বলতে হয়, অপরাধে 7 জনকে ধরলো এবং দৌড় দিয়ে ব্যানার সহ ধরেছে, তাদেরকে পুলিশের গাড়িতে তুললো। আবার দুপুরবেলা আমরা দেখলাম যে তাদেরকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলো এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সেই কয়েকজনের পা হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। আমি মিরপুরের একটি ঘটনা জানি যে একজন হুমায়ুন কবির, তিনি একটি গণমাধ্যমের সংবাদকর্মী ছিলেন। তিনি মিরপুরের বাসা থেকে বের হওয়ার পরে রিকশা থেকে নামিয়ে পুলিশ তাকে গুলি করে দিয়েছে এবং তখন তার পা কেটে ফেলতে হয়েছে। অর্থাৎ এই যে আইনি কাঠামোর ভিতরে থেকে এই যে বেআইনি জঘন্য অপরাধ করা, এই অপরাধ থেকে পুলিশ কিভাবে বের হয়ে আসবে? আমি আপনার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতাগুলো একটু অ্যাড করে তারপরে বলি যে জিনিসটা গভীরটা কত পথিত। আমরা যেই রিসার্চটা করেছি নিগ্যাপিং নিয়ে, মিরপুরে ঢাকার ভেতরে যে ঘটনাটা হয়েছে এটা আমি জানতাম না। আমাদের কাজটা আমাদের ডকুমেন্টেড, আমরা মিনিমাম 7 থেকে 8 জনের একটা এপিসোডই আমরা করেছি, প্রায় 40 মিনিট সেই এপিসোড। আমাদের ক্রাইমও আছে, সেখানে আমরা তুলে ধরেছি যে পুলিশ সুস্থ সবল বিএনপি জামাতের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে পুলিশের জিম্মা থাকা অবস্থায় তারপরে তারা গুলিবিদ্ধ হয়েছে, তারপরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের পা কেটে ফেলতে হয়েছে। আমরা কাজ করেছিল চট্টগ্রামের সাতকানিয়ায় আর হলো সাতক্ষীরায়। হ্যাঁ, সেখানেও মানে সেম প্যাটার্ন, কিন্তু এইখানে একটা খুব ট্রাভেলিং, খুবই ডিস্টার্বিং একটা নেক্সাস আমরা দেখেছি। যে আপনি যেই ঘটনাটা বললেন ওরকমই ঘটেছে, যে পুলিশ একজনকে তুলে নিয়ে গেছে, সে হয়তো ওই সময়কার বিরোধী দলীয় কোনো অ্যাক্টিভিস্ট ছিল বা হচ্ছে লেখালেখি করতো, এরকম কাউকে তুলে নিয়ে যেই কাজটা করেছে সেটা হচ্ছে যে তাকে প্রথমে থানায় নিয়ে নির্যাতন করে তাকে বলা হতো যে এখন ক্রসফায়ারে দেয়া হবে আর কি, ক্রসফায়ারে দেয়া হবে। তো এইটা বলে তাকে হচ্ছে চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো, নিয়ে যে হচ্ছে পুলিশ লাইভ বুলেট ইউজ করতো না, বেশিরভাগই ইউজ করতে হলো ছড়া গুলির যে বুলেট, সেটা হাঁটুর সাথে লাগিয়ে
একসাথে গুলি করতো, যাতে করে ওইখানে যে নার্ভগুলো আছে, যে ইগুলো আছে, রক্তের নালীগুলো আছে, সবগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। হ্যাঁ, এইটা তো পুলিশের রোল গেল, পুলিশ ডিরেক্টলি ওই গুলিটা করলো। তারপরে যেটা করতো, তারা ওই মেডিকেলে নিয়ে যেত, মেডিকেলে নিয়ে ডাক্তারদের নির্দেশনা দেয়া থাকতো যে তারা যাতে চিকিৎসা না করে এবং এমন পর্যায়ে যাতে যায় যাতে ওই পায়ে পচন ধরে যায়। এবং অনেক ভিকটিম আমাদের বলেছে, ডাক্তাররা নিজেই বলেছে যে তোমরা ওই দল করতে গেছো কেন, ঠিকই তো আছে যে তোমার সাথে এরকম হবে। তারপরে যখন পায়ে পচন ধরে যায় তখন হলো তার পাটা কেটে ফেলতে বাধ্য করা হয় আর কি। কারণ তার আগে যদি তাকে ট্রিটমেন্ট দেওয়া হতো, হয়তো পসিবিলিটি ছিল যে তার ইটা বাঁচানো যেত, পা রক্ষা করা যেত। এইটা তো গেল মেডিকেল ইনস্টিটিউশনে ইনভলভমেন্ট। এরপরে মিডিয়ায় খবর আসতো, মিডিয়ায় পুলিশই একেবারে একটা টেমপ্লেট ছিল, এই টেমপ্লেটটাই দিয়ে দিত যে মিডিয়ায় যে এরকম তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে যাওয়া হয়েছে এবং অস্ত্র উদ্ধার করতে যাওয়ার সময় সে পালায় যেতে গেছে, তখন হলো তার পায়ে গুলি করা হয়েছে। এরকম অনেকগুলো পেপার কাটিং আমাদের কাছে আছে যে সেম গল্প সবখানে। সো ওইখানে কিন্তু জনগণের কাছে কি বার্তা যাচ্ছে যে একজন সন্ত্রাসীর পায়ে গুলি লাগছে, পুলিশ তো হিউম্যানই, মাইরে তো ফেলে নাই। এরপরে যেটা করা হতো যে তার কিন্তু পা কেটে ফেলছে, তখন এবং তার এগেনস্টে 100 অনেকগুলো মামলা দেওয়া হতো আর কি, 10-20টা অনেকগুলো। এই অবস্থায় তাকে যখন কোর্টে তোলা হইতো, জাজ কিন্তু দেখতেছে যে তার পা নাই এবং তার কি অবস্থা। সেই অবস্থায় সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে রিমান্ডে দিয়ে দিত। এবং এরকমই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার যেহেতু এক পা নাই, তার তো জেলখানায় ওয়াশরুমে যেতে অসুবিধা, তাকে ওয়াশরুমের সামনে ফেলে রাখা হইতো যাতে করে বারবার তুলে কে নিয়ে যাবে। সো এইখানে জুডিশিয়ারির রোল কিন্তু আমরা দেখতে পারতেছি। সো একই সাথে এইখানে ওই সময় কার যেই এই লজিকটা কি ছিল, লজিকটা ছিল যে তারা সরকার বিরোধী, তারা স্বাধীনতা বিরোধী। এই যে অথরিটেরিয়ান যে লজিকটা বা অনেকে বলে ফ্যাসিস্ট লজিক, এই লজিকটা কিন্তু পুলিশকে সুযোগ করে দিছে এই কাজটা করার জন্য, এবং যারা এই কাজগুলো করছে তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছে। সো এই যে ওভারঅল নেক্সাস, যে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, রাজনৈতিক ন্যারেটিভ আছে যেটা পুলিশকে এই লাইসেন্সটা দিয়ে দেয়, জুডিশিয়ারি আছে, পুলিশ তো নিজে আছেই, মেডিকেল ইনস্টিটিউশনও আছে, এবং সবচেয়ে ট্রাভেলিং ব্যাপার মিডিয়াও আছে এখানে। হ্যাঁ, এবং সেইটার মাধ্যমে একটা নেক্সাসের মাধ্যমে এই যে এইরকম মানবাধিকার যে লঙ্ঘনগুলো করা হয়েছে সেগুলো করতে পেরেছে পুলিশ। তো এই জায়গা থেকে আসলে এইটা মানে আমরা জাস্ট পুলিশকে হয়তো আমরা অনেক করতে পারি, বাট পুলিশকে ইনাবল করেছে ইভেন সিভিল সোসাইটিও। সিভিল সোসাইটি অনেকে কি জানতো না, জানতো ব্যাপারগুলো, কিন্তু সিভিল সোসাইটির কাছে এটা জাস্টিফাই মনে হয়েছে, কারণ হইতেছে তারা একটা নির্দিষ্ট আইডিওলজিক্যাল ব্লকে করে, তাদের আইডিওলজিক্যাল ব্লকের বাইরে তারা তাদেরকে অনেক ক্ষেত্রে মানুষই মনে করে নাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার যে সিভিল সোসাইটির জায়গা থেকে যে প্রতিরোধটা আসার কথা ছিল সেটাও আসেনি। তো পুলিশকে আমরা দায়ী করব, বাট একই সাথে অন্যান্য যে চেক অ্যান্ড ব্যালেন্সের টুলসগুলো আছে, সেই চেক অ্যান্ড ব্যালেন্সের টুলসটা যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে পুলিশ তো এই ধরনের কাজকর্ম করে পার পেয়ে যাবেই। ভাই যেটা বলছিলেন আমি সেটার সাথে একটু অ্যাড করি যে পুলিশের এই সাইকোলজিক্যাল বা ট্রেনিংগুলো নিয়ে কাজ হচ্ছে না, বা একই সাথে পুলিশের যে লোয়ার গ্রেডের কর্মকর্তারা আছেন বা যে পুলিশের কনস্টেবল বা কনস্টেবল আছেন, তাদের যে ডিগনিটির ব্যাপারটা, হিউম্যান ডিগনিটির ব্যাপারটা, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে মানে নেগলেক্টেড। হ্যাঁ, তারা কি অবস্থায় থাকে, ভাই তাদের কিন্তু ফিক্সড ওয়ার্ক আওয়ার নাই, তারা কিন্তু 8 ঘন্টা ওয়ার্ক, তাদের কিন্তু প্রয়োজনের বেসিসে অনেক বেশি 12-14 ঘন্টা করে। সো এই জিনিসটা আবার করা জরুরি, অ্যাড্রেস করা জরুরি। আর সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে পলিটিক্যাল উইল, যেটা নুরুল হক স্যার বলে গেছেন, নুরুল হুদা স্যার বলে গেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে তারা পুলিশকে এরকম পোষ্যভাবেই রাখবে, পেটোয়া বাহিনী হিসেবেই রাখবে, তাহলে আসলে কিছু করার নাই আমাদের। কিন্তু পলিটিক্যাল উইলকে কখন আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো হচ্ছে যখন আমরা সোসাইটিতে ওইরকম ডিসকোর্স ডেভেলপ করতে পারবো, ওইরকম অ্যাওয়ারনেস তৈরি করতে পারবো যে পুলিশ রিফর্মটা দরকার এবং কোথায় কোথায় দরকার। এইটা নিয়ে আমাদের খুবই মনোকষ্ট ছিল যে ঐকমত্য কমিশন যখন আলোচনা হয়েছিল তখন খালি সংবিধান, খালি নির্বাচন, এইগুলো নিয়ে আলোচনাগুলো হয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে জায়গা পুলিশ রিফর্ম, এবং পুলিশ রিফর্মটা কোথায় কোথায় জরুরি, কিভাবে জরুরি, সেই জায়গায় একটা ডিসকোর্সের অভাব রয়েছে। এবং এটা
এখানে সিভিল সোসাইটি হোক বা মিডিয়া হোক সবারই এখানে দায়বদ্ধতাটা রয়েছে। তো ওই ডিসকোর্সটা ডেভেলপ করা জরুরি। তো এইখান থেকে সামাজিক যে প্রেশারটা যখন তৈরি হবে তখন পলিটিক্যাল উইল তৈরি হতে বাধ্য, এবং পলিটিক্যাল বিরোধী পার্টিগুলো, বিরোধী দল বা অন্যান্য যারা আছে তারা এই জিনিসটা পিক করে আসলে এগিয়ে নিতে পারে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা দেখলাম যে অনেক সময় পুলিশ সঠিক দায়িত্ব পালন করতে গেলেও নাগরিকদের কিছু অংশ পুলিশের উপরে চড়াও হচ্ছে। আবার পুলিশ যেহেতু 5 আগস্টের পরে ডিজিদেরকে বলতেছে যে তারা ডিমোরালাইজ, তাদের অতীত যে কর্মকাণ্ড, এখন এই ঘেরাটোপ থেকে পুলিশ কিভাবে বের হয়ে এসে আইনের শাসন পুলিশ প্রতিষ্ঠা করতে পারে? জি, এখানে আমি খুবই সম্প্রতি, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, ইন্দোনেশিয়ার একটি ঘটনা। ইন্দোনেশিয়াতে একটি প্রতিবাদ সমাবেশ হচ্ছিল, সেখানে সেই প্রতিবাদ সমাবেশকে প্রোটেকশন দিতে গিয়ে, তাদেরকে নিবৃত্ত করতে গিয়ে পুলিশ সেখানে কিন্তু তাদের জনরোষে পড়ে। তারপরে সেই ভিডিওটা যদি আপনি খেয়াল করে দেখেন যে পুলিশ তাদের যে ঢালগুলো ছিল, প্লাস্টিক প্রোটেকশনের যে গার্ডগুলো ছিল, সেই গার্ডগুলো দিয়ে সকল সদস্য সেই গার্ড, আপনি দূর থেকে দেখলে মনে হবে যে কোনো একটা ছাউনি ঘেরা কোনো একটা জায়গা, কোনো মানুষ দেখা যাচ্ছে না, শুধু পুলিশ লেখা টোটাল ফেন্সগুলো আছে। বাইরে থেকে সেই বিক্ষুব্ধ জনতা ইট, সুরকি বা যা যা হাতে পাচ্ছে, বোতল, পানি সব মারছে এবং তাদেরকে লাথি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একজন পুলিশ সদস্য কিন্তু সে দীর্ঘ সময় ধরে চলা এই ঘটনার ভিডিও আমরা যা দেখেছি, তারা কিন্তু কাউকে কোথাও আঘাত কিংবা প্রহার করেনি। এর প্রধান কারণটা হচ্ছে কি, যে পুলিশ কখন, কোথায়, কোন ঘটনায় সেখানে মানুষকে নিবৃত্ত করার চেষ্টা করবে। নিবৃত্ত করা আর প্রতিরোধ করা আর হচ্ছে আত্মরক্ষা করা এবং সেখান থেকে হটিয়ে দেয়া এবং তাকে রাষ্ট্রবিরোধী আখ্যা দেয়া, এই বিষয়গুলো কিন্তু ডেফিনেশন ভিন্ন 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 আছে। একটা মানুষ যখন তার রাইটস নিয়ে রাস্তায় নামবে তখন সে তার রাইটস যেভাবে সে দাবি করতে পারে, কিন্তু একই সঙ্গে ওই যারা রাইটস দাবি করবে, আপনি যেটা বলছেন জনগণের অবশ্যই বোঝা উচিত, তাদের এডুকেট হওয়া উচিত আমাদের, যে আমি কোথায় দাঁড়িয়ে আমার রাইটসের বিষয়ে কথা বলতে পারবো। ঘটনা ঘটলেই শাহবাগের রাস্তা মোড় বন্ধ করে দিয়ে, যেখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় বড় হসপিটাল, যেখানে গুরুতর আহত কিংবা গুরুতর রোগীরা আছেন, পাশে ইউনিভার্সিটি আছে, একেবারে পুরো শহরকে যারা বন্ধ করে দেন, এটাও কিন্তু একটি সবচেয়ে অগণতান্ত্রিক দাবি আদায়ের পন্থা। এটা করা হয় কিন্তু আমাদের বাংলাদেশের এই যে যারা আমরা দাবি আদায়ের কথা বলি, তাদের কিছু ভ্রান্ত ধারণা। একই সঙ্গে যদি ওই মানুষগুলোই কোনো নির্দিষ্ট জায়গায়, ধরেন আপনি জাদুঘরের সামনে দাঁড়িয়ে যদি আপনি রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন, আপনি যদি ভেতরের অংশে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেন, চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়, সেখানে গিয়ে যদি পুলিশ বাধা দেয়, সেইটা কিন্তু সবচেয়ে বড় কি বলা যায়, মানে প্রশ্নের বিষয়। এখন দুটো বিষয় এখানে হচ্ছে কি, এডুকেট করার বিষয়, জনগণকেও বোঝানো, একই সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শুধু পুলিশ না, যারা এই সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কিন্তু এডুকেট করার দরকার, যে আসলে একজন মানুষ তার রাইটস নিয়ে কখন রাস্তায় নামতে পারে এবং সেই রাইটস তার চাওয়ার অধিকার যেমন আছে, একই সঙ্গে জনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনার রয়েছে। এই দুই দিকে এডুকেশনটা করা দরকার। পাশাপাশি পুলিশের কিন্তু এই যে আমরা যখন যে ধরনের এই আপনি বলছেন যে আইনের শাসন, কোনটা আইনের শাসন আর কোনটা আইনের শাসন না, এইটার কোনো ক্লারিফিকেশন আছে? আমরা কিন্তু আলোচনায় সভা সেমিনারে আইনের শাসন নিয়ে দীর্ঘ আলোচনা করি, কিন্তু এই পুলিশ সদস্য কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে এই বিষয়ের স্পষ্ট বার্তা থাকা দরকার। আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু দীর্ঘ সময়, আপনি যদি এখন মাঠে যান, গিয়ে আপনি 10টা স্কুল ভিজিট করেন গ্রামে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বেশিরভাগ শিক্ষার্থী বলবে পুলিশ খারাপ, পুলিশ চাঁদাবাজে টাকা নেয়, মানুষকে ঘুষ খায়। কিন্তু এই যে কনসেপ্টটা, কিন্তু পুলিশে ভালো লোক আছে, পুলিশের দীর্ঘ অনেক লোক আছে যারা দুর্দান্ত কাজ করছে, বেশিরভাগই ভালো। তো আপনার এই যে মানসিকের জায়গাটা, এটা পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের কাছে বইয়ে কিন্তু পুলিশ সম্পর্কে তাদের রাইটস এবং সিভিল রাইট দুইটা বিষয় বইয়ে সম্পৃক্ত করা উচিত। আমার বাচ্চা যদি জানে যে পুলিশের এই কাজ, তখন সে কিন্তু রাস্তায় দেখা হলে প্রোটেস্ট করতে পারবে যে না, এটা তো আপনার কাজ না। এখন আমিও জানি না যে আসলে আমার কোনটা রাইট, আর পুলিশের যারা আমাদের কনস্টেবল লেভেলে যারা আসেন বা লোয়ার টায়ারের যেসব কর্মকর্তারা আসেন,
তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব যাদের, তারা কিন্তু সেই জায়গাটা একটা ঘাটতির মধ্যে থেকে যায় পুলিশ আসলে। আইনের শাসন বা তার যে দায়িত্ব পালন করার কথা সেটা সে কখন পালন করবে? কারণ আমরা দেখি 40% পুলিশ হলো প্রোটোকল দিতেই বেশি ব্যস্ত। গুড। এখানে এই কারণে তো মানে আপনার একটা জটিলতা তৈরি হয়, তারা যে মামলা তদন্ত করা, তাদের জনবলের যে ঘাটতি, সেই জিনিসগুলি তো আছে। তো এম এম বাদশা এবং জারিফ রহমান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানেই শেষ করছি। দর্শক, পুলিশ যেন আইনি কাঠামোর ভিতরে তার দায়িত্ব পালন করে এবং তার যে পেশাদারিত্ব সেটা যেন সে সমুন্নত রাখে পুলিশ বাহিনীর সদস্যরা, সেই প্রত্যাশা রেখে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।